नेक्स्ट, बिहार के चुनाव 2 फेजेस में होंगे। पहले फेज के डेट गैजेट नोटिफिकेशन 10 तारीख को आएगा, दूसरे का 13 को। लास्ट डेट ऑफ मेकिंग नॉमिनेशंस पहले फेज की 17 को होगी, दूसरे की 20 को। स्क्रूटनी 18 और 21। विड्रॉल की आखिरी तारीख 20 अक्टूबर और 23 अक्टूबर। और डेट ऑफ पोल 6 नवंबर थर्सडे और दूसरा 11 नवंबर ट्यूसडे। काउंटिंग 14 नवंबर को होगी और पूरी चुनावी प्रक्रिया 16 नवंबर तक समाप्त कर ली जाएगी। दर्शक, आज के बिहारेर भोट घोषणा हो गेছে। विधानसभा जे भोट होबे तार एकेबारे निर्घंट घोषणा करे देওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। 2 দফাতে ভোট হবে। ওখানে মোট আসন সংখ্যা হচ্ছে 243। তার মানে ম্যাজিক ফিগার হচ্ছে 122। 2 দফাতে ভোট হবে। যদি গ্রাফ দেখেন তাহলে দেখুন যেগুলো হলুদ রঙের ওটা হচ্ছে মানে ওই অংশটা হচ্ছে প্রথম দফার ভোট, আর তারপরে বাকি অংশটা সেটা হচ্ছে দ্বিতীয় দফাতে। প্রথম দফার যে ভোট সেটা হবে 6 তারিখে পরের মাসের, আর দ্বিতীয় বা শেষ দফা যেটা সেটা হবে 11 তারিখে, আর 14 তারিখে 14ই নভেম্বর কাউন্টিং হয়ে যাবে। আর দর্শক, এই যে ভোট হচ্ছে এই ভোটটা হচ্ছে মানে আমাদের রাজ্য সহ আরও যেসব রাজ্যে ভোট হবে একই সঙ্গে তার আগে শেষ ভোট। মানে এই বাংলার ভোটের সঙ্গে আরও কয়েকটা রাজ্যে ভোট হবে, যেমন তামিলনাড়ু, আসাম, এই রকম। তো মানে ওই মানে পর্যায়ের ভোটের আগে এটাই হচ্ছে শেষ ভোট কোনো বিধানসভার। এরপরে আর কিন্তু কোনো ভোট নেই বাংলাতে ভোটের আগে। ফলে দর্শক, এই ভোটের রেজাল্ট একটা ফ্যাক্টর হবে, কারণ এই ভোটেই মানে আরও ইঙ্গিত পরিষ্কার হবে যে এনডিএর কী সমর্থন থাকলো। যদি এনডিএ এখানে ভালো রেজাল্ট করে, বিজেপি যদি ভালো রেজাল্ট করে তাহলে তার একটা আলাদা ইম্প্যাক্ট আসবে এই বাংলাতে। আর ওখানে খারাপ করলে তাহলে নেগেটিভ একটা ব্যাপার স্যাপার হবে, তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। তো ফলে এই বিহারের ভোটের রেজাল্ট কি হবে সেদিকে নিশ্চয়ই মানে এই রাজ্যের লোকজনেরও একটা আর কি নজর থাকবে, কৌতূহল থাকবে কি হচ্ছে বিহারে, কারণ যেহেতু ওর পরে পরই এখানে ভোট হবে। এমনিতেই দেখতে পাচ্ছেন ভোটের তো মানে একেবারে তো শুরু হয়ে গেছে কার্যত, যেটাকে আমরা বলি দামামা, ভোটের দামামা, সেটা কিন্তু এই রাজ্যে অলরেডি শুরু হয়ে গেছে এই পুজোর পর থেকে। দেখছেন তো এই যে উত্তরবঙ্গে যেটা ঘটেছে সেটাকে নিয়েই কী সব শুরু হয়েছে। এখন থেকেই তো ভোটের রাজনীতি শুরু হয়ে গেছে এবং পলিটিক্যাল পার্টিগুলো মোটামুটি সেই মতো করেই এগোচ্ছে, নানান সব তর্ক বিতর্ক ইত্যাদি তৈরি হচ্ছে। তো ফলে বিহারের যে ভোট সেই ভোটের রেজাল্ট কিন্তু একটা ফ্যাক্টর হবে, এটা বলতে কোনো দ্বিধা নেই। মানে বিজেপির ব্যাপারটা তো যদি ওখানে বিজেপি ফের মানে তাদের জোট যদি ফিরে আসে, মানে এনডিএ যদি ফিরে আসে তাহলে খুব পজিটিভ একটা ব্যাপার হয়ে যাবে পরের ভোটের জন্য। আর যদি সেখানে এনডিএ ফিরতে না পারে তাহলে তো তার একটা নেগেটিভ একটা চান্স থাকে। আবার এখানে বিজেপিকে আলাদাভাবে আরও অন্যভাবে খাটতে হবে এখানকার রেজাল্ট আনার জন্য। তো ফলে বিহারের রেজাল্টটাও যাতে ভালো হয়, এটা যেমন বিহারের জন্য বেটার, এটা যেমন মানে কেন্দ্রের জন্য বিজেপির তাদের জন্য যেমন বেটার, তেমনি এই বাংলাতেও রেজাল্ট আনার জন্য একটা ফ্যাক্টর। ফলে বিহারের রেজাল্টের জন্য মরিয়া হয়ে ঝাঁপাবে বিজেপি, সেটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। আর এখানকার শাসক তৃণমূল কংগ্রেস তারাও যে একেবারে জুলজুল করে তাকিয়ে বসতে হবে কী হচ্ছে বিহারে দেখি সেটাও পরিষ্কার। কিন্তু দর্শক, যখন এই বিহারের ভোট ঘোষণা হয়ে গেল নিশ্চয়ই ওখান থেকে কী সব পালস উঠে আসছে, আভাস কি উঠে আসছে এ নিয়েও নিশ্চয়ই কৌতূহল আছে। কারণ ভোট ঘোষণা হয়ে গেছে মানে এখন ওপিনিয়ন পোল সামনে আসবে, বিভিন্ন সংস্থা তারা ওপিনিয়ন পোল করবে। তো ওপিনিয়ন পোল অলরেডি আসতে শুরু করেছে। আজকেই যে ওপিনিয়ন পোলটাকে নিয়ে খুব চর্চা হচ্ছে দর্শক, সেটা হচ্ছে একটি সংস্থা তারা ওপিনিয়ন পোল করেছে। আমি যেটা দেখাতে চাই, সংস্থারা দেখতে পাচ্ছি যে ম্যাট্রিজ এবং IANS, এই যে এটাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুব চর্চা হচ্ছে, মিডিয়াতেও খবর হচ্ছে। দেখুন দর্শক, এনডিএ ফের আসছে, ড্যাং ড্যাং করে আসছে, ওপিনিয়ন পোল কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে।
ফলে ওপিনিয়ন পোল পরিষ্কার করে দিচ্ছে এখন থেকে যে গ্যাপটা দেখাতে শুরু করে দিয়েছে, ফলে খুব সহজেই যে ওখানে এনডিএ আসছে এটুকু পরিষ্কার। 223 তো 243 তো মোট সিট, 122 হচ্ছে ম্যাজিক ফিগার। তো সেখানে দেখা যাচ্ছে যে এনডিএ মানে বিজেপি আর জেডিইউ, নীতিশ কুমারের যে দলটা, তার সঙ্গে আরও সব আছে, তো তাদের জোট 122-এর জায়গায় 150 চলে যাবে, 150 পার করে 160 হয়ে যাবে। আর লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব, বিরোধী দলনেতা, তাদের যে দল আরজেডি সঙ্গে কংগ্রেস আরও সব মহাগঠবন্ধন যেটা বলা হচ্ছে, তাদের নাম্বার 70 থেকে 85, 100 ক্রস করবেন না, এটাই কিন্তু বলা হচ্ছে। আর অন্যান্য 9 থেকে 12। কিন্তু অন্যান্যর মধ্যে নিশ্চয়ই আপনাদের মধ্যে হয়তো একটা কৌতূহল আছে যে পিকে কী হবে। পিকে জনসুরজ, প্রশান্ত কিশোর যে পার্টি তৈরি করেছেন, এখান থেকে প্রচুর টাকা নিয়ে গিয়ে, কার্যত অনেকে বলে থাকেন লুট করে নিয়ে গিয়ে এত টাকা এখান থেকে পেয়েছেন টিএমসির কাছ থেকে। লুট আপনারা কেন ওইভাবে বলবেন, তৃণমূল দিয়েছে এখানে ভোট লুটের জন্য, সেটা বলতে পারেন। যাই হোক, বাদ দিন ওইসব বিতর্ক। টাকা এখান থেকে পেয়েছেন অনেক টাকা, তো সেই টাকা প্রচুর খরচা করেছেন বিহারে, একেবারে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে কত কিলোমিটার, কত হাজার কিলোমিটার নাকি ঘুরেছেন। মাঝে মধ্যে ওই দিদির মতো ঠ্যাং ঠ্যাং ভেঙে যাচ্ছিল, পাটা ভেঙে যাচ্ছিল, দিদির মতো, বা আবার কেউ বলতে পারেন দিদিকে হয়তো উনি পরামর্শ দিয়েছিলেন, সেটা বিতর্ক থাকতে পারে। তো এখন ওনার কি হবে, ওনার রেজাল্ট কী হবে, উনি কি মুখ্যমন্ত্রী হতে পারবেন? উনি তো মুখ্যমন্ত্রী হওয়ার জন্য একেবারে ঝাঁপিয়ে পড়েছেন, এখান থেকে টাকা পয়সা নিয়ে একেবারে প্রচুর নাকি টাকা পয়সা ছড়াচ্ছেন, এবং ওখানে গিয়ে সংখ্যালঘু যারা মানে মুসলিম সম্প্রদায়, তাদেরকেও মানে হাতে নেওয়ার জন্য অনেক কৌশল অবলম্বন করেছেন। এমনিতেই ভোট কৌশলী, এখন ডিরেক্টলি মাঠে নেমে খেলতে শুরু করেছেন পলিটিক্যাল পার্টি ফর্ম করে। তো ওনার কী হবে? ওনার দর্শক যেটা দেখতে পাচ্ছি, সমীক্ষাতে উঠে এসছে, ওনার এই সিট সংখ্যা 243টা আসনের মধ্যে সমীক্ষাতে উঠে এসছে, দেখানো হচ্ছে 2 থেকে 5টা, ডাবল ডিজিটও ক্রস করবে না পিকের ফিগার, 2 থেকে 5টা। বুঝতে পারছেন কোন জায়গায় এত খরচ করছেন উনি নতুন দল তৈরি করে? মানে 243টা আসনের মধ্যে 2 থেকে 5টা পেতে পারেন প্রশান্ত কিশোর, মিম 1 থেকে 3টে, বাকি সব আরও এদিক ওদিক সেদিক। এই হচ্ছে নিট ফল। এবার বুঝতে পারছেন এখানে পিকে কি করে বাজিমাত করেছেন? একটাই কারণে বাজিমাত করতে পেরেছেন, কারণ এখানে শাসন ক্ষমতায় তৃণমূল কংগ্রেস ছিল, মানে যে দলের হয়ে উনি ভোট কৌশলের কাজ করেছেন সেই দল শাসন ক্ষমতায় ছিল, মেশিনারি তাদের হাতে ছিল। আর ভুয়ো ভোটারের তো নিশ্চয়ই গন্ধ পেয়ে গেছেন, কারণ এসআইআর বলা মাত্রই কীরকম চিৎকার শুরু হয়ে গেছে। এইসব ব্যাপার স্যাপার ছিল। ভোট কর্মী হিসেবেও অনেক গোলযোগ ছিল, আইপ্যাকের লোকজনদেরকে অনেক জায়গায় ঢোকানো হয়েছে বলে অভিযোগ ছিল। ফলে শাসন ক্ষমতায় যেহেতু ছিল, তাদেরকে ফিরিয়ে আনা বা রেখে দেওয়া সেটা যতটা সহজ, আর ময়দানে নেমে লড়া, যেখানে শাসন ক্ষমতা হাতে নেই, যা খুশি করার কোনো সুযোগ নেই, সেখানে জিতে বাজিমাত করে দেবো এতটা সহজ নয়। সমীক্ষার রেজাল্ট অন্তত সেটাই বলছে, সমীক্ষার রেজাল্ট অন্তত সেটাই বলছে। আর ভোট পার্সেন্টেজ আমি দেখছিলাম, এনডিএ অর্থাৎ বিজেপি যে জোট 49% ভোট পাবে, ভোট শেয়ার বাড়বে আগের থেকে বলা হচ্ছে। আমি বলছিলাম যে কী হয় ভোটের রেজাল্ট, নেগেটিভ হলে তার নেগেটিভ ইম্প্যাক্ট এখানে হবে, নিশ্চয়ই সেটা নিয়ে একটা কৌতূহল থাকবে। কিন্তু সমীক্ষার রেজাল্ট বলছে আগে যা ভোট ছিল তার থেকে ভোট পার্সেন্টেজ বাড়বে বিহারে। নীতিশ কুমার এবং বিজেপি তারা যেভাবে কাজ করে যাচ্ছে এবং কেন্দ্রের যে সহযোগিতা, দেখুন ডাবল ইঞ্জিনের না আলাদা একটা ফায়দা আছে। আমাদের এখানকার বাংলার মানুষ তো বুঝছে না, এই যে সিম্পল হিসেব কেন যে বুঝছে না বাংলার মানুষ, মানে একটা অংশের মানুষ, যদিও বুঝছে না, আবার ডিরেক্টলি বলাটাও ভুল হবে, কারণ এখানে তো ভোট তো হয় না, ভোট তো ইদিক ওদিক হয়েছে, ভোট তো এর রেজাল্ট তো এরকম হওয়ার কথা না পালস অনুযায়ী। তাও বলবো যারা এখনও ওই দিদিমণি এই করছেন সেই করছেন বলে যারা ভেবে রয়েছেন, বা দিদিমণি এই যে বলছেন আমাকে দিচ্ছে না, আমাকে আজকেও বলেছেন সহযোগিতা করছেন, আমি কোনো রকমের চালাচ্ছি, আমাদেরকে এই দেয় না সেই দেয় না। আচ্ছা সিম্পল একটা হিসেব বুঝছেন না বা ওনাকে বলছেন না, তো আপনাকে তো দেয় না যখন আপনি বলছেন, এবং এটাও বলছেন যে বিজেপিকে হারিয়েছি বলে আমাদেরকে দিচ্ছে না, তো তাহলে আপনাকে কেন ভোটটা দেবো? আপনাকে যদি ভোটটা দিই মানে বিজেপিকে হারানোর জন্যে, আপনি ফের ক্ষমতায় এলেন, তার মানে তো আপনাকে আবারও দেবে না। তাহলে আপনাকে তাহলে ভোটটা দিয়ে কি করব? আমরা তো তেমন একটা কাউকে ভোট দিতে চাই, ক্ষমতায় আনতে চাই,
যাদেরকে কেন্দ্র থেকেও টাকা পয়সা দেবে, রাজ্যের যা ইনকাম সেখান থেকে যা হওয়ার হবে, আর কেন্দ্র থেকেও সাহায্য আসবে, তবেই তো আমার বাংলার অনেক বেশি উন্নতি হবে। তাহলে আপনাকে কেন ভোটটা দেবো? সিম্পল প্রশ্ন করবেন তো। যখনই উনি বলছেন বিজেপিকে হারিয়েছে বলে দিচ্ছে না, বিজেপিকে হারিয়ে বলছে দিচ্ছে না, তাহলে আবার তো দেবে না। আপনারা বিজেপিকে হারিয়ে আপনাকে আনা মানে আবার কেন্দ্র দেবে না, তার মানে আলটিমেটলি আপনি হয়তো ক্ষমতায় থাকবেন, কিন্তু বাংলার মানুষ তো বঞ্চিত হবেন। আপনি যুদ্ধ করছেন, তার সঙ্গে বিদ্রোহ ঘোষণা করছেন, কত কি করছেন, কিন্তু বাংলার মানুষকে তো বঞ্চিত করছেন। আপনি লড়াই করছেন, ইগোর লড়াই যাই করুন, বা লুট করতে গিয়ে ধরা পড়ে গেছেন, যাই হোক, মানে এটা তো হচ্ছে যে আপনাকে ক্ষমতায় আনা মানে কেন্দ্র থেকে যেসব সাহায্য আসার কথা সেগুলো বন্ধ। তাহলে আপনাকে আমি কেন ক্ষমতায় আনবো? সিম্পল প্রশ্ন। আমি জানি না যে এখনো কেন বাংলার ভালোর জন্য মমতাকে ভোট দেন মানুষ, যে কজন দেন, কেন দেন? মমতাকে ভোট দেওয়া মানে বাংলার তো সমস্যা, এটা ওনাদের কথা অনুযায়ী, কিন্তু আমিও বলছি না, ওনাদের কথা অনুযায়ী ওনারাই বলছেন যে বিজেপিকে হারানো মানে আমাদেরকে টাকা দিচ্ছে না। তাহলে আপনাকে জেতানো মানে বিজেপিকে হারানো। তাহলে ভাই কেন আপনাকে ভোটটা দেবো? এই ইকুয়েশনে, এই থিওরিতেই তো মমতাকে ভোট দেওয়াটা বন্ধ করে দেওয়া উচিত, যারা বাংলার ভালো চান। কেন আমি জানি না কেন এটা হচ্ছে, কেন বুঝছেন না আপনারা? দিন আবার ভোট দিন, আবার ক্ষমতায় যদি কোনো আসেন, আবারও দেখবেন কেন্দ্র দেবে না, ওনাদের কথা অনুযায়ী ওই কলা চুষবেন। তাহলে কোনটা সুবিধা? কেন্দ্র থেকে আসাটা সুবিধা, না কেন্দ্র থেকে বঞ্চিত হয়ে ওই বঞ্চিতদের দলে বসে থাকাটা সুবিধা? তার মানে ওনার কথা অনুযায়ী বিজেপিকে ভোট দাও, মমতার কথা অনুযায়ী বিজেপিকে ভোট দাও, তাহলে ওরা খুশি হবে, কেন্দ্র থেকেও টাকা দিবে। তো সেটা তো আমরা চাই। তো বিজেপির বিহারের তো কী সুবিধা? বিহারে ডাবল ইঞ্জিনের কাজ চলছে। রাজ্যের সরকার যেমন একটা ইনকাম থেকে একটা অর্থ আসছে, আবার কেন্দ্র থেকেও প্যাকেজের পর প্যাকেজ দিচ্ছে, ডাবল ইঞ্জিন কাজ করছে। তো ওখানকার মানুষ ওই জোটকে চাইবে না? ওই এমন একটা জোট চাইবে যারা ওই দিন রাত কেন্দ্রের সঙ্গে ঝগড়া করবে, কেন্দ্র দিচ্ছে না, আর এমন সব কাজ করবে, চুরি ডাকাতি করবে, কেন্দ্র দেবেও না। তো আলটিমেট তো রাজ্য সাফার করবে, মানে রাজ্যটা তো মানে সাফার হবে না, সে তো বঞ্চিত হবে, সে তো ক্ষতিগ্রস্ত হবে। তো ওখানকার মানুষ, বিহারকে আমরা ভাবতাম অনেক পিছিয়ে পড়া রাজ্য সব দিক দিয়ে, এখন দেখছি তারাই সব থেকে চালাক। তারা সমীক্ষাতে বলছে না, এনডিএকে ফিরিয়ে আনতে হবে, কারণ ডাবল ইঞ্জিনের মানে বেনিফিট আমাদেরকে পেতে হবে, যাতে আমরা কেন্দ্রীয় অনুদান থেকে বঞ্চিত না হই। ফলে আমরা আলাদা সরকার এখানে চাই না, সেম সরকার চাই। তো ওখানে সেটাই হচ্ছে। তো এখানকার মানুষকে বুঝতে হবে, যদি সত্যি কেন্দ্রের অনুদান নিয়ে একটা বিরাটভাবে বাংলাকে সাজাতে চান, এক তো দুর্নীতি বিদায় হবে, দুর্নীতি লোকজনদের, আর দ্বিতীয়ত ডাবল ইঞ্জিন কাজ করলে মমতা ব্যানার্জির কথা অনুযায়ী এখানে আরও টাকা পয়সা আসবে, বেশি আসবে, যেটা উনি বলেন দেয় না। সিম্পল হিসাব তো। আবার বলছি, মমতার কথাতেই উত্তর রয়েছে। কেন মমতা যেভাবে ব্যাখ্যা করেন সেই অনুযায়ী মমতাকে আর ভোট দেওয়াটা উচিত না। যে কোনো সুস্থ মস্তিষ্কের ন্যূনতম বুদ্ধি থাকলে তিনি এটাকে ধরে নেবেন। তো যাই হোক দর্শক, এই হচ্ছে ব্যাপার। তো মহাগঠবন্ধন যেটা বলা হচ্ছে তার 36% ভোট আসতে পারে, এই হচ্ছে ব্যাপার। ফলে দর্শক, শেষ হাসি, ওখানে আবার বিজেপি হাসবে, তার জোট, কারণ নীতিশ কুমারের যে জোট বিজেপির সঙ্গে, তার জয় নিশ্চিত। আর কপালে হাত দিয়ে, মুখে হাত দিয়ে চুপ করে বসে থাকবেন তেজস্বী যাদব বা প্রশান্ত কিশোররা, এটাই হবে। আর এই রকম সমীক্ষা অনুযায়ী যদি রেজাল্ট হয়ে যায়, তারপর বাংলাতে তার ইম্প্যাক্ট আসবে। আসামে ভোট আছে, তামিলনাড়ু ভোট আছে, অন্যান্য ভোট আছে, কিন্তু ভোট তো হবে এখানে হবে একেবারে মার কাটারি ভোট। তার আগে এসআইআর হবে। আজকে এসআইআর নিয়ে বলেছেন নির্বাচন কমিশনার ওখানে, যে এখানে খুব ভালোভাবে হয়েছে সব কাজ। দেখুন কত বিতর্ক তৈরি করা হয়েছিল বিহার নিয়ে, নামবাদ সুন্দর হয়ে গেল। 47 লক্ষ ভোটার বাদ গেছে আধার কার্ডকে অ্যালাউ করার পরেও। ভাবুন, আধার কার্ডকে পরে এই হিসেবে এন্ট্রি করার পরেও মানে 47 লাখ ভোটার বাদ গেছে। দেখুন না এখানে এসআইআরে কত ভোটার বাদ যায়, তারপর দেখবেন রেজাল্টটা কি হয়। আর বিহারে এরকম রেজাল্ট হলে এর হাওয়া দেখবেন কি হবে, আছড়ে পড়ে এই নির্বাচনগুলো, মানে বাংলার নির্বাচনে দেখবেন, পাশের রাজ্য যেহেতু। দর্শক বলুন, এসব বাংলা বাঙালির সেন্টিমেন্ট কাজ করবে? বিহারের রেজাল্টের পরে কি হবে এখানকার? আর যা দেখছেন ওখানকার পালস যেটা উঠে এসছে, তো বাংলার ভালোর জন্য বাংলার মানুষের কি করা উচিত, কি করবে বাংলার মানুষ, আর কি করতে হবে এই শাসককে দূর করার জন্য, অবশ্যই দর্শক বলবেন কমেন্ট বক্সে। এবং আমি তো বিহার যাব, ভোট দেখতে যাব বিহার। আমি যেহেতু যাই বিভিন্ন জায়গাতে, বিহারও আমি যাব কোনো একটা দিন, অন্তত একটা ফেজে ভোট দেখতে। দেখাবো সেখানে গিয়ে যে এসআইআর নিয়ে কী সমস্যা হয়েছিল, কী ওখানকার বক্তব্য, আর কীরকম ভোট হচ্ছে। তারপরই তো বাংলা নিয়ে যা বলার বলবো। দর্শক আপনারা এখন বলুন যা বলার, এইসব নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।